বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম হলো শুভা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা এই গল্পটি ক্লাস 7-এর, তোমাদের যারা আইসিএসসি বোর্ডে পড়ছো তাদের সেই গল্পগ্রন্থ থেকে আমি এই গল্পটি নিয়েছি। আজ আমরা এই গল্পটি আলোচনা করব তোমাদের সাথে। দেখতে পাচ্ছ এখানে শুভা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা গল্পটির লাইন ধরে ধরে আলোচনা করব এবং শেষে গল্পটির কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরব। তোমরা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো। চলো তাহলে বেশি দেরি না করে আমরা গল্পটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। গল্পটি একটু বড় রয়েছে, তাই একটু ধৈর্য ধরে দেখবে। আশা করি গল্পটি ভালো লাগবে। দেখো, কোনো কিছুর গল্প আমরা শুরু করব ঠিকই আছে, তার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে সামান্য একটু জেনে নিই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সবাই কম বেশি জানি, তবুও একটু দেখে নেই। 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা ছিলেন সারদা দেবী। ভাইদের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। ছাপার অক্ষরে নিজের নামে, স্বনামে মানে নিজের নামে, তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল হিন্দু মেলার উপহার। এছাড়াও ভারতীর প্রথম সংখ্যায়, ভারতীয় একটি পত্রিকা, সেই প্রথম সংখ্যায় তার প্রথম ছোট গল্প ভিখারিণী প্রকাশিত হয়েছিল। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প হলো খোকাবাবুর প্রত্যাবর্তন, কঙ্কাল, ত্যাগ, একরাত্রি, জীবিত মৃত, কাবুলিওয়ালা প্রভৃতি। এই মহান ব্যক্তিত্বের অর্থাৎ রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটেছিল, অর্থাৎ মৃত্যু হয়েছিল 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। এবারে আমরা গল্প পাঠে এগোবো, অর্থাৎ শুভা। আমরা গল্পটি শুরু করছি। দেখো, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোধ হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। তাহলে তার দিদিদের নাম ছিল সুকেশিনী, সুহাসিনী। এরপরে যখন 3 নম্বর মেয়েটি হলো, তখন তার নাম মিলিয়ে রাখা হলো সুভাষিনী। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে, অর্থাৎ দুটি মেয়ের খুব জাঁকজমক করেই ভালো বাড়িতে বিয়ে হয়েছে। এখন একমাত্র ছোট মেয়েটি রয়েছে। যে কথা কয় না সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। আসলে শুভা কথা বলতে পারত না, সে ছিল বোবা। এই জন্য সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, সে কথা সে শিশুকাল হইতেই বুঝাইয়া লইয়াছিল। অর্থাৎ তার জীবনটি যে একটি অভিশাপের মতো, এবং পিতৃগৃহে সে অভিশাপ হিসাবেই হয়তো জন্মগ্রহণ করেছে, এটা তার বারবার মনে হতো। তাহার ফল হইয়াছিল এই, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করত, অর্থাৎ সবার সাথে খুব একটা মেলামেশা করতো না। মনে করিত আমাকে সবাই ভুলিলেই বাঁচি, অর্থাৎ আমাকে কেউ মনে রাখতো, মনে রাখুক এটা সে চাইতো না। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, অর্থাৎ মা তাকে খুব একটা ভালো চোখে দেখতো না। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। মানে মেয়ে যে তার বোবা হয়েছে, তার নিজের অক্ষমতা হয়তো তিনি ভেবেছেন যে আমারই কোনো দোষ ত্রুটি ছিল। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ, তাহলে মেয়ের বাবার নাম ছিল বাণীকণ্ঠ, শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতো। বাবারা মেয়েকে একটু বেশি ভালোবাসে। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিল। মা খুব একটা ভালোবাসতো না। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। অর্থাৎ সে কথা বলতে পারতো না ঠিকই, কিন্তু তার চোখ দুটি ছিল দেখার মতো, মানে তার চোখগুলি খুব সুন্দর ছিল। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতকটা তর্জমা করার মতো, সকল সময়ে ঠিক হয় না।
ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। মানে আমরা যে কথা বলি লোককে বোঝানোর জন্য, কখনো ঠিক হয়, কখনো বা ভুল হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন আপনিই তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনিই তাহার উপরে কখনো প্রকাশিত হয়, কখনো মুদ্রিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমিষভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। অর্থাৎ সে কথা বলতে পারতো না ঠিকই, কিন্তু সে চোখ দিয়ে সবকিছু সবাইকে বুঝিয়ে দিত। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। মানে সে কথা বলতে পারতো না, কিন্তু তার মধ্যেও একটি মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করত, তাহার সহিত খেলনা করতো না। অর্থাৎ সুভার সাথে কেউ খুব একটা খেলতো না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। তাদের যে গ্রাম ছিল সেই গ্রামটির নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মতো। বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরালসা তম্বী নদীটি আপন কূল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। তাদের বাড়িটিও ছিল ছোট, তাদের গ্রামটিও ছিল ছোট, এবং তাদের বাড়ির পাশ দিয়ে যে একটা ছোট নদী ছিল, সেই নদীটি যেন চারিদিকে ঘিরে রয়েছে এবং সেটি নিয়ে তাদের বসবাস। পানিকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই, অর্থাৎ নদীর ধারেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগানের নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করা। অর্থাৎ নদী দিয়ে যারা নৌকায় করে যাচ্ছে তাদের চোখে পড়বেই তার ঘরটি, অর্থাৎ বাণীকণ্ঠের ঘরটি। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। কাজ কিন্তু ভালোই করে, যখনই ফাঁকা পায় নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে। অর্থাৎ নদীর যে আওয়াজ, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক সবকিছুই যেন এক হয়ে তার সেই যে তাদের যে নদীটা, সেই নদীর ধারে সেই বাড়িতে এসে যেন সেই আওয়াজগুলি পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই এক বিশ্বব্যাপী বিস্তার। মানে এই যে প্রকৃতির যে ভাষা, সেটাই সুভার ভাষা। ঝিল্লির অবপূর্ণ তৃণভূমি থেকে বা হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্ন যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাতো, মানে দুপুরবেলা পাখি ডাকতো না, খেয়া নৌকা বন্ধ থাকতো, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখান সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করত। তখন রুদ্র মহাকাশের কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। সবসময় যখন প্রকৃতি তো সবসময় চঞ্চল, কিন্তু দুপুরবেলা যখন অসাড় হয়ে যেত, ঠিক সেই সময় শুভাও সেই নদীর তীরে গিয়ে বসে থাকতো। সেই দুজনেই যেন বোবা অবস্থায় বসে থাকতো, একজন সেই রৌদ্রে অর্থাৎ প্রকৃতি, এবং আরেকজন গাছের ছায়ায়। সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়, অর্থাৎ সুভারও বন্ধু ছিল। গোয়ালের দুটি গাভী অর্থাৎ গরু, তাদের নাম ছিল সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনেইনি, কারণ সে তো বলতেই পারে না। কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনত, অর্থাৎ সুভা যে আসছে তাদের কাছে সেটা তারা বুঝতে পারত।
তাহার কথাহীন একটা করুণ সুর ছিল। তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝতো। অর্থাৎ ভাষা দিয়ে ডাকলে পরেও তারা যেটা বুঝতে পারবে না, শুভা কিছু না বলেই বুঝাতে পারত। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করছে, তা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকলেই দুই বাহুর দ্বারা সর্বশির গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটত। মানে গুরুরাও বুঝতো যে তাদেরকে এখন শুভা আদর করতে আসছে। বালিকা দিনের মধ্যে নিয়মিত ৩ বার করিয়া গোয়ালঘরে যেত। তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। ৩ বার তো যেতই, এক্সট্রাও যেত। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝতে পারত। গরুরাও বুঝতে পারত যে শুভার এখন মন খারাপ হয়েছে, এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহারা বাহুতে শিং ঘেঁষিয়া ঘেঁষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করত। অর্থাৎ গরুরাও তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করত। অর্থাৎ বিড়াল ছিল একটা, সে বিড়ালটি মাঝে মাঝে শুভার কোলে এসে উঠে থাকত, এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলিয়া দিলে, মানে আঙ্গুল যখন বুলিয়ে দিত, যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করত। অর্থাৎ সে ঘুমিয়েই যেত শুভার কোলে এসে। এই দেখো ৩ নাম্বার, সেই চণ্ডীপুর ওখানে ছিল ২ নাম্বার, এবার এখানে ৩ নাম্বার। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। কে ছিল বলতো? গোসাইদের ছোট ছেলে, নাম তার প্রতাপ। প্রতাপ শুভার একটা ভালো বন্ধু ছিল। লোকটি নিতান্ত অকর্মণ্য, অর্থাৎ সে কাজ কিছুই করত না। সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করে দিয়েছিল। বাবা মা চেষ্টা করেছিল, কিন্তু বুঝতে পেরেছিল যে সে পারবে না কিছুই। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়। কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। মানে যখন যার প্রয়োজন, একে ডাকে ওকে ডাকে, কারণ ওর তো কোনো কাজ নেই, যখন তখন তার ডাক পড়ছে, তাকে দেখতে পারে না ঠিকই, কিন্তু আবার সবার কাজে আসে সে। শহরে যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, মানে সরকারি বাগান যেমন শহরে ২-১টা থাকে, তেমনি গ্রামে ২-৪টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। ২-১টা মাতব্বর গোছের লোকও থাকে গ্রামে। কাজকর্মে আমোদ অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। ইহাতে অনেকটা সময় সহজেই কেটে যায়, কারণ সে তো অকর্মণ্য ছিল। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যেত, অর্থাৎ সে ছিপ দিয়ে মাছ ধরত, এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হতো। সুভাও নদীর তীরে গিয়ে বসে থাকত। যে কোনো কাজেই নিযুক্ত থাকা একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝতো। বেশি কথা বললে তো আবার মাছ চলে যাবে, এই জন্য চুপচাপ বন্ধু মাছ ধরার কাজে বেশি উপযোগী। এই জন্য সকলেই সুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলে ডাকত। শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনেক দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকত। প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল, শুভা তাহা নিজে সাজিয়ে আনিত। শুভা তাহলে প্রতাপের জন্য একটি করে পান তৈরি করে দিত, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক না।
কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, যে মন্ত্র বলে এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হয়ে যেত। বলতো, তাই তো, আমাদের সুধীর যে এত ক্ষমতা তা তো আমি জানতামই না। মানে সুভারও ইচ্ছা করত যে কোনো একটা অলৌকিক ক্ষমতার দ্বারা প্রতাপকে সে চমকে দিবে। মনে করো, সুভা যদি জলকুমারী হইত। আস্তে আস্তে জল হইতে উঠি একটা সাপের মাথার মণি ঘাটে করিয়া রাখিয়া আসিত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারত এবং পাতালে গিয়া দেখত রূপ অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে আছে। আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর রাজকন্যা। নিচে গিয়ে দেখত যে সেখানে তো শোভা বসে রয়েছে। তাহা কি হইতে পারত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিন্তু অসম্ভব নয়। কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকান্তর ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। মানে সুভা চাইছিল যে তাকে কিছুটা আশ্চর্য করে দিতে, কিন্তু তার তো কোনো আশ্চর্য ক্ষমতা ছিল না, যার জন্য সে ওই বাণী প্রতাপকে, অর্থাৎ বাণীকান্তর ঘরে যেহেতু সে জন্মগ্রহণ করেছিল, তাই সে প্রতাপকে আশ্চর্য করতে পারছিল না। দেখো 4 নম্বর অধ্যায়। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনাকে অপি অনুভব করিতে পারিতেছে, অর্থাৎ সে বড় হয়ে গেছে, সে একটা বোঝা সবার কাছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে। সে আপনা আপনি দেখিতেছে, ভাবতেছে, প্রশ্ন করছে এবং বুঝতে পারতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে শয়নগৃহে দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে। পূর্ণিমা রাত্রে মানে ঘর খুলে সে বাইরে তাকিয়ে দেখে। পূর্ণিমা প্রকৃতিও শোভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথমে করিতেছে, একটি কথাও কইতে পারতেছে না। অর্থাৎ রাত্রে সে বাইরে তাকিয়ে আছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, কারণ তাদের মেয়ে বড় হচ্ছে। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যাচ্ছে। আগেকার দিনে এরকমই হতো। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, মানে তাদের পরিবার কিন্তু ভালোই ছিল, 2 বেলাই মাছ ভাত খায়। এর জন্য তাহার শত্রুও ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, দুজন মিলে স্বামী স্ত্রী মিলে প্রচুর পরামর্শ করলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরিয়া আসে কহিল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রা উদ্যোগ হইতে লাগলো, মানে তারা সবাই মিলে বাইরে চলে যেতে চাইল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একবারে ভরিয়ে গেল। সে তো ওই গ্রাম ছেড়ে যেতেই চায় না। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতেই ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি বুঝিতে চেষ্টা করত, কিন্তু তাহার কিছু বুঝাইতে বলিতেন না। মানে সুভা অনেকদিন ধরেই তার বাবা মার কেমন জানি একটু অন্যমনস্ক ভাব দেখতে পেত। সে বুঝতে পারতো, কিন্তু তার মনের যে একটা ভাব সেটি তার বাবা মাকে কিছুতেই বোঝাতে পারছিলেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস না। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, অর্থাৎ হরিণকে যখন শিকার করা হয় সে যেমন ব্যাধের দিকে তাকায়, মানে মনে কষ্টে নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। সুভা তেমনি করে প্রতাপের দিকে চাইল। সেদিন গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিল। সুভা তাহার পায়ের কাছে গিয়া বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগল। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু করিয়া পড়ল, অর্থাৎ বাণীকণ্ঠ কেঁদে দিল। কাল
কলকাতা যাইবার দিন স্থির হইয়াছে, অর্থাৎ তারা কলকাতা চলে যাবে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সঙ্গীদের কাছে বিদায় লইতে গেল, অর্থাৎ গুরু টুরুদের কাছে বিদায় চাইতে গেল। তাহাদিগকে স্বহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাইল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি ছিল। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে পুষ্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকার মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, অর্থাৎ তার এই গ্রাম থেকে যাবার কোনো ইচ্ছেই নেই। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরে রাখো। কলকাতার এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন। কলকাতায় চলে গেল, কলকাতায় গিয়ে তার মাতাকে একদিন ভালোভাবে সাজিয়ে দিলেন। আটিয়া চুল বাঁধিয়া খোপায় জড়িয়া ফিতে দিলেন। অলঙ্কারে আচ্ছন্ন করি তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন, মানে তাকে ভালো করে সাজিয়ে দিলেন। শুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে, পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয়, এজন্য তাহার মা তাহাকে বিস্তর ভর্ৎসনা করলেন, মানে রাগও দেখালেন, খারাপ কথাও শোনালেন। কিন্তু অশ্রুজল ভর্ৎসনা মানল না। বন্ধু সঙ্গে বর স্বয়ং কনে দেখতে আসলেন, অর্থাৎ বন্ধুকে নিয়ে বর আসলো, ছেলে আসলো কন্যা দেখতে। কন্যার মা বাপ চিন্তিত, শঙ্কিত, একটু টেনশনেই ছিল। শশব্যস্ত হইয়া উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকা অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠালেন, অর্থাৎ মেয়েকে ছেলের সামনে পাঠালেন। পরীক্ষক অর্থাৎ ছেলে অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, মন্দ নহে, তার মানে চলে আর কি। বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝলেন ইহার হৃদয় আছে, এবং হিসাব করিয়া দেখলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগতে পারবে। অর্থাৎ এই মেয়ের হৃদয় আছে, আজকে তার বাবা মার জন্য কাঁদছে, আজ বাদে কাল আমার জন্য কাঁদবে, এই মেয়ে ভালোই হবে। শুক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল, তাহার হইয়া আর কোনো কথা বলিল না। পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভলগ্নে বিবাহ হইয়া গেল, বিয়েও হয়ে গেল। বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মার দেশে চলে গেল, অর্থাৎ গ্রামে চলে গেল। তাহাদের জাতি ও পরকাল রক্ষা পেল, অর্থাৎ তাদেরকে যে একঘরে হওয়ার একটা ভয় ছিল সেটা হলো না। বর পশ্চিমে কাজ করে, বাইরে যায় কাজ করতে। বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল। সপ্তাহখানেকের মধ্যেই সে বুঝল নববধূ তো বোবা, এর আগে তো দেখেইনি, ও জানতও না। তা কেহ বুঝিল না, সেটা তার দোষ না, এটা তো তার দোষ না শুভার, এটা তো জন্মগত। সে কাহাকেও প্রতারণা করেনি। তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। সে চারিদিকে চায়, ভাষা পায় না। যাহারা বোবার ভাষা বুঝিত, সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখতে পায় না। ছোট থেকে যেখানে বড় হয়েছে তাদেরকে তো দেখতে পায় না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজতে লাগলো। অন্তর্যামী ছাড়া আর কেউ তাহা শুনতে পাইল না। এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয় দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল, অর্থাৎ তার শুভার সাথে আর সম্পর্ক রাখতে আর ভালো লাগলো না। সে কথা বলতে পারে, শুনতে পারে, এরকম একটা মেয়ে দেখে তার স্বামী আবার বিয়ে করলো। এর গল্পটি এখানেই শেষ হয়েছে। এবারে আমরা এই গল্প থেকে কিছু শব্দার্থ দেখে নেব। দেখো, দস্তুর মতো মানে যথেষ্ট, অনুসন্ধান মানে খোঁজ খবর, বিধাতা মানে তো জানোই ভগবান, জাগরুক মানে স্বভাব সজাগ, কলঙ্ক মানে পাপ, ওষ্ঠাধর মানে ঠোঁট দুটি, অনিমেষ ভাবে মানে চোখের পলক না ফেলে, ছায়ালোক মানে গাছের ছায়ায় ঢাকা, বিজন মহত্ব মানে জনহীন স্থানের উদারতা, তন্বী মানে স্ত্রীলোক যার দেহ রোগা কিন্তু মনোরম, ঝিল্লিরব পূর্ণ মানে ঝিঝি পোকার শব্দ, বিষাদ শান্ত মানে আশাভঙ্গজনিত খেদের ফলে শান্তরূপ, কপলে মানে গালে, শুক্তি মানে ঝিনুক। আমরা কয়েকটি প্রশ্ন দেখে নেব। দেখো, যেই
উত্তরটি এখানে এমসিকিউ, যেটি ঠিক সেটির পাশে রাইট চিহ্ন। আমরা উত্তর এখানে দিয়েই দিয়েছি। ছোট মেয়েটির নাম সুহাসিনী, সুভাষিনী, সুকেশিনী না সুনয়নী? উত্তর হবে সুভাষিনী। এই জন্য তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে ড্যাশ প্রকাশ করিত। এখানে হবে দুশ্চিন্তা প্রকাশ করিত। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও ড্যাশ ভাষা। এখানে হবে বোবার ভাষা। গোসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত ড্যাশ। কি ছিল? অকর্মণ্য ছিল লোকটি। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র ড্যাশ। একমাত্র কি ছিল? একমাত্র ছিল রাজকন্যা। এবার সত্য না মিথ্যা সেটি দেখতে হবে। দেখো 1 নাম্বার, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে তার মা নিজের দুঃখের কারণ বলে মনে করত। এটা মিথ্যা কথা। 2 নাম্বার দেখো, এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এটা সত্যি। এই নাম বালিকার মুখে সর্বশী পাঙ্গুলি কখনো শুনে নাই, কিন্তু তাহার পদস্পর্শ তারা চিনিত। এটাও সত্যি। গরুগুলো তার পায়ের শব্দ শুনত বা চিনত। প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া আকাশের দিকে চাহিয়া থাকতো। মাটিতে ফেলতো না, জলে ফেলতো। এটা মিথ্যা। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। এটা সত্যি। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। 1 নাম্বার দেখো, আলোচ্য গল্পটির লেখক। আলোচ্য গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সুভা কার নাম? সুভা বাংলাদেশের চণ্ডীপুর নিবাসী বাণীকণ্ঠের 3য় কন্যা। সে জন্ম থেকেই বোবা ছিল। তার পুরো নাম ছিল সুভাষিনী। 3 নাম্বার দেখো, সুভার মা সুভাকে কিভাবে দেখতেন? সুভার মা সুভাকে তার নিজের একটি ত্রুটি রূপে দেখতেন। তিনি মনে করতেন সুভা তার গর্ভের কলঙ্ক এবং তার প্রতি বেশ বিরক্তও হতেন। 4 নাম্বার, সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম চণ্ডীপুর। এটি বাংলাদেশে অবস্থিত। 5 নাম্বার, বাণীকণ্ঠের ঘরটি কোথায়? বাণীকণ্ঠের ঘরটি একেবারে নদীর উপরেই, অর্থাৎ নদীর পাড়ে। 6 নাম্বার দেখো, মধ্যাহ্ন যখন সবাই ঘুমাতো তখন প্রকৃতি ও বোবা মেয়েটি কোথায় থাকতো? মধ্যাহ্নে যখন মাঝিরা, জেলেরা, গৃহস্থেরা ঘুমাতো তখন বোবা প্রকৃতি ও বোবা মেয়েটি মুখোমুখি চুপ করে বসে থাকতো। 7 নাম্বার দেখো, সুভার অন্তরঙ্গ বন্ধু দুটির নাম কি? সুভার অন্তরঙ্গ বন্ধু দুটির নাম সর্বশী ও পাঙ্গুলি। তারা দুটি সুভাদের গোয়ালের গাভী। 8 নাম্বার, কারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত? সুভার অন্তরঙ্গ বন্ধু দুটি অর্থাৎ সর্বশী ও পাঙ্গুলি মানুষের চেয়ে ভালো বুঝতে পারত। 9 নাম্বার দেখো, প্রতাপ যখন ছিপ ফেলতো তখন সুভা কোথায় বসে থাকতো? প্রতাপ যখন ছিপ ফেলতো তখন সুভা তেঁতুল তলায় বসে থাকতো। 10 নম্বর দেখো, কন্যাভারগ্রস্ত পিতামাতা কেন চিন্তিত হয়ে পড়েছিলেন? সুভার বয়স বাড়ছে, তাকে পাত্রস্থ করতে হবে। লোকে নিন্দা করতে শুরু করেছে, এমনকি একঘরে করে দেওয়ার আশঙ্কাও আছে। কিন্তু বোবা মেয়ের পাত্র কিভাবে পাওয়া যাবে? এজন্য কন্যাদায়গ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে পড়েছিলেন। 12 নম্বর দেখো, সুভার অন্তরঙ্গ যে দুটি বন্ধু ছিল তাদের নাম লেখো। সুভার অন্তরঙ্গ বন্ধুদ্বয়ের নাম হলো সর্বশী ও পাঙ্গুলি। 12 নম্বর, কারা কার পদশব্দ চিনতে পারত? সর্বশী ও পাঙ্গুলি নামে দুটি গাভী সুভার পদশব্দ চিনতে পারত। 13 নম্বর দেখো, কারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত? সুভার বন্ধুদ্বয় সর্বশী ও পাঙ্গুলি মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। 14 নম্বর, কেন পিতামাতা চিন্তিত হয়ে উঠেছিলেন? সুভার বয়স বাড়ছে, পাড়ার লোক নিন্দা শুরু করেছে, একঘরে করে দেওয়ার জনরব শোনা যাচ্ছে। কিন্তু বোবা মেয়েকে কে বিয়ে করবে? এজন্য সুভার পিতামাতা চিন্তিত হয়ে উঠেছিলেন। 15 নম্বর, বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন ছিল? বাণীকণ্ঠের আর্থিক অবস্থা ভালোই ছিল। দুবেলা মাছ ভাত খেত, ফলে প্রতিবেশীদের ঈর্ষার শিকার ছিলেন তিনি। 16 নম্বর দেখো, বাণী কেন বিদেশে গেল? বিবাহযোগ্যা মেয়ের বিয়ে দিতে রাজি হচ্ছে, কারণ বোবা মেয়ের পাত্র বিরল, মানে দেরি হচ্ছিল আর কি। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা নিন্দা করতে শুরু করেছে, এমনকি বাণীকণ্ঠকে একঘরে করে দিবে এমন জনরব শোনা যাচ্ছে। তাই স্বদেশে পাত্র দুর্লভ হওয়ায় বাণী তার ছোট মেয়ের জন্য পাত্র খুঁজতে বিদেশে গিয়েছিল। এবারে দেখো পদান্তর।
নীরব থেকে নীরবতা, অনুভব থেকে অনুভূত, কলঙ্ক থেকে কলঙ্কিত, উজ্জ্বল থেকে উজ্জ্বলতা, নিস্তব্ধ থেকে নিস্তব্ধতা, নিযুক্ত থেকে নিযুক্তি। পরেরটি দেখো বিপরীত। সংক্ষেপ থেকে বিস্তার, অভিশাপ, আশীর্বাদ, ভৎসনা, ভৎসিত, বিরক্ত, বিরক্তি, অস্তমান, উদীয়মান, অকর্মণ্য, সক্রিয়, আকর্ষণ, বিকর্ষণ, অনিয়মিত, নিয়মিত, নির্জন, জনবহুল, ভৎসনা, প্রশংসা। এখানে দুটি মিশে গিয়েছে পদান্তর, ভৎসনা থেকে ভৎসিত, বিরক্ত থেকে বিরক্তি, এগুলো উপরে পদান্তরে যাবে। এবার দেখো সন্ধি বিচ্ছেদ। ওষ্ঠাধর, ওষ্ঠ যোগ অধর, উজ্জ্বল, উৎ যোগ জল, অলঙ্কার, অলম যোগ কার, উদয়াস্ত, উদয় যোগ অস্ত, দিগ্বিদিক, দিক যোগ বিদিক, শব্দাতীত, শব্দ যোগ অতীত, দুশ্চিন্তা, দুঃ যোগ চিন্তা, নিরলস, নি যোগ অলস, তরুচ্ছায়া, তরু যোগ ছায়া, মধ্যাহ্ন, মধ্য যোগ অন্ন, নিদ্রাকর্ষণ, নিদ্রা যোগ আকর্ষণ, অপরাহ্ন, অপর যোগ অহ্ন, ব্যাকুলতা, বি যোগ আকুলতা, বিচ্ছেদ, বি যোগ ছেদ, অন্তরাত্মা, অন্তর যোগ আত্মা, কর্ণেন্দ্রিয়, কর্ণ যোগ ইন্দ্রিয়। এবারে বাক্য রচনা দেখো। আনুগত্য, প্রভুর প্রতি ভৃত্যের আনুগত্য থেকেই যায়। অকর্মণ্য, বাদল দিনে, বাদলে একটি অকর্মণ্য ছেলে, মানে এটি ভুল হলো আমার বলাটা, বাদল একটি অকর্মণ্য ছেলে, ওকে দিয়ে কিছু হবে না। মর্যাদা, জাতীয় পতাকার মর্যাদা রাখতেই হবে। কন্যাভারগ্রস্ত, কন্যাভারগ্রস্ত পিতামাতার চিন্তা তো থাকবেই। প্রতারণা, আজকাল হামেশা আর্থিক প্রতারণা হচ্ছে। সুকেশিনী, মেয়েটির আজানুলম্বিত কেশ, তাই ওর নাম সুকেশিনী। কিশলয়, শিশুর ঠোঁট দুটি কিশলয়ের ন্যায় কোমল। এবারে দেখো কারক বিভক্তি। আমাকে সবাই ভুলিলে বাঁচি, এটি কর্তৃকারকের শূন্য বিভক্তি। মাতাপুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। অপেক্ষা, এটি হচ্ছে অপাদান কারকের অপেক্ষা অনুসর্গ। পরেরটি দেখো গ নাম্বার। আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। এখানে করণ কারকের অন্তস্থ বিভক্তি। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। কি খাইছিলেন? তামাক। কর্মকারকের শূন্য বিভক্তি। বর পশ্চিমে কাজ করে, পশ্চিমে অধিকরণ কারকে এ বিভক্তি। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত। এখানে মন্ত্র বলে করণ কারকের এ বিভক্তি। কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদী তীরে আসিয়া বসে। নদী তীরে অধিকরণ কারকে এ বিভক্তি।